বিশ্বের 10টি মেগাসিটির অন্যতম হল ঢাকা, যেখানে প্রায় 1.5 কোটি লোকের বসবাস। বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা নদীর মধ্যমণি ছিল সবুজ ঢাকা, যার প্রায় অর্ধেকই ছিল জলাভূমি। জলাভূমি সমূহের গুরুত্ব ও এ ব্যাপারে জনসচেতনতা সৃষ্টিতে ATN বাংলার বিশেষ আয়োজন বিপন্ন জলাভূমি ধূসর ঢাকা শীর্ষক প্রতিবেদনমূলক অনুষ্ঠানে তুলে ধরব ঢাকা এবং এর আশেপাশে জলাভূমি সমূহের বিপন্ন অবস্থা কিভাবে বিশ্বের অন্যতম জনবহুল এই শহরকে ধূসর করে তুলছে এবং বাধাগ্রস্ত হচ্ছে নগর জীবন। 2 ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস। দিবসটির এবারে প্রতিপাদ্য বিষয় হল জলের সেবায় জলাভূমি। প্রতি বছর এই দিনটি বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়। জলাভূমি দিবস হিসেবে এই দিনটি উদ্ভবের পেছনে 1971 সালের 2 ফেব্রুয়ারি কাস্পিয়ান সাগর তীরবর্তী ইরানের শহর রামসারে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিশ্বব্যাপী জলাভূমি সমূহের গুরুত্ব ও এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে 1997 সাল থেকে এই দিনটিকে বিশ্ব জলাভূমি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। অপরিকল্পিত নগরায়ন সহ ভূমিদস্যুদের বেপরোয়া কার্যক্রমে বিলীন হতে চলেছে বুড়িগঙ্গা, তুরাগ, বালু এবং শীতলক্ষ্যা নদীর মতো ঢাকা মহানগরীর 67টি খাল সহ অসংখ্য জলাভূমি। এতে করে মহানগরী ঢাকায় তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়া, নৌ যোগাযোগ ক্রমান্বয়ে বন্ধ হয়ে যাওয়া, স্বল্প বৃষ্টিতে জলাবদ্ধতা, পানির স্তর নিচে নেমে যাওয়া সহ ক্রমশই ধূসর হয়ে উঠছে ঢাকা। সবুজ বনানী আর বৃক্ষের ছায়াতল সংকুচিত হয়ে আসছে, মাটি, পানি আর ঘাস ঢেকে যাচ্ছে কংক্রিটের আস্তরণে। ধুলা দূষণে অতিষ্ঠ নগর জীবন। ঢাকার মোট আয়তনের অর্ধেকের চেয়ে বেশি ছিল জলাধার। চারিদিকে জলাভূমি বেষ্টিত ঢাকা পানিতেই থই থই করত 6 মাস। অপরিকল্পিত নগরায়ন এবং দখলের ফলে যেটুকু থাকলে পরিবেশ বাঁচবে সেটুকুও নেই, যা আছে তা ক্রমেই দখল দূষণের শিকার হচ্ছে, যাতে ঢাকার পরিবেশ ক্রমশই এক ভয়ানক পরিস্থিতির সম্মুখে পথ চলছে। প্রাকৃতিক পরিস্থিতি, ইকোসিস্টেম বা বাস্তব্য পরিবেশ সেটা ধ্বংস হয়ে গেল। এটা হওয়ার ফলে একদিকে যেমন আমরা পারিবেশিক সৌন্দর্য থেকে বঞ্চিত হচ্ছি, অন্যদিকে তার বাতাসের যে পিওর গুণাবলী ছিল, এই নিষ্কলুষ গুণ ছিল, মৃত্তিকার গুণ ছিল, পানির গুণ ছিল, সবগুলো ধ্বংস হয়ে গেল। তার ফলে মানুষের এবং প্রাণীর স্বাস্থ্যের উপর বিরূপ প্রতিক্রিয়া পড়তে শুরু করলো। ঢাকার যে বুড়িগঙ্গা, তুরাগ, টঙ্গী খাল, এখানে পানির যোগ্য না, সেখানে মাছও বাঁচতে পারে না। এখানের মধ্যে যত কলকারখানা, ট্যানারির বর্জ্যগুলো গিয়ে পড়ে এবং আমাদের যে পয়ঃনিষ্কাশনের তার ফলশ্রুতি এত বিষাক্ত, সেখানে কোনো মাছ এমনকি ফাইটোপ্ল্যাঙ্কটন কোনো ধরনের প্রাণী উদ্ভিজ্জ বাঁচতে পারে না। এই মহানগরীর পরিবেশের স্বার্থে মহানগরীর জলাভূমিগুলোকে, বিশেষ করে এর খালগুলোকে, চারদিকের নদীর যে বাস্তব্য প্রাকৃতিক পরিবেশ সেগুলোকে এবং পারিবেশিক পরিস্থিতি, সবুজ যে আস্তরণ রয়েছে আর পানির যে আমাদের পরিস্থিতি রয়েছে, অর্থাৎ বিল, ঝিল, ঢাকার ভিতরের এবং চারপাশের নদ নদী, খাল, সেগুলোর উন্নয়ন করাতে হবে। এবং এজন্য সরকারকে, শিক্ষিত প্রাগ্রসর জনগোষ্ঠীকে, পরিকল্পনাবিদকে, নগরের যে অথরিটি আছে, যে পানির উপর যে অথরিটি আছে, তারপর যে ওয়াসা, তাছাড়া রয়েছে এখানে পরিবেশ অধিদপ্তর, তাদের সবাইকে সমন্বিতভাবে পানির উন্নয়নে, সংরক্ষণে এবং ব্যবস্থাপনায় পরিকল্পনা প্রণয়নে উদ্যোগী হতে হবে, তবেই আমরা সফল হব।
গত এক যুগে ঢাকার প্রায় 90% জলাভূমি ভরাট হয়েছে। ঢাকা শহরের চারপাশে কৃষি জমি হিসেবে চিহ্নিত এলাকাগুলো দ্রুত ভরাট হয়ে যাচ্ছে, তৈরি হচ্ছে আবাসন প্রকল্প। জলাভূমিগুলোও এই দখল থেকে বাদ যাচ্ছে না। শহরের আশপাশ থেকে কৃষি জমি ও জলাভূমি ধ্বংস হওয়ায় পরিবেশ বিপর্যস্ত। ফলে খাদ্যশস্য ও মৎস্য সম্পদের উৎপাদন কমছে। ঢাকা মহানগরের 353 বর্গ কিলোমিটার এলাকার মধ্যে বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ মাত্র 35 বর্গ কিলোমিটার, আর জলাভূমির পরিমাণ মাত্র 70 বর্গ কিলোমিটার। এর মধ্যে আবার রমনা পার্ক, বোটানিক্যাল গার্ডেন, ক্রিসেন্ট লেক, ধানমন্ডি, উত্তরা, বনানী, গুলশান লেক সহ মোট 10টি পার্ক ও লেক মিলিয়ে 20 কিলোমিটার এলাকা রয়েছে। এক যুগ আগেও ঢাকায় সবুজ এলাকা ছিল প্রায় 80 কিলোমিটার, আর জলাভূমি ছিল প্রায় 100 বর্গ কিলোমিটার। যখন আমরা ঢাকার অহংবোধের 400 বছরের দিকে তাকাই, তখনই আমাদের সামনে আরো একটি সংবাদ ব্যথিত করে। তা হলো বুড়িগঙ্গার বর্তমান অবস্থা। এই নদীটি আজ তার অস্তিত্বের জন্য লড়াই করছে। কথিত নগরপ্রেমিক মানুষের সঙ্গে যেটি আজ হারিয়ে ফেলেছে তার সৌন্দর্য, নির্বিঘ্নে চলাচলের উপযুক্ততা। হাজারীবাগের ট্রেনারির বর্জ্য, তেজগাঁওয়ের শিল্প এলাকার বর্জ্য এবং পুরো ঢাকার সব মানুষের বর্জ্যগুলো সরাসরি পড়ছে এই নদীতে। অবিলম্বে কার্যকরী কোনো ব্যবস্থা না নিলে আগামী প্রজন্মের কাছে কেবলই ইতিহাস হয়ে থাকবে। ঢাকা ওয়াসার হিসেব অনুযায়ী ঢাকার ৬৭টি খালের মধ্যে এখন অস্তিত্ব আছে মাত্র ২৬টি খালের, যার অধিকাংশই ময়লা আবর্জনায় পরিপূর্ণ, অবৈধ দখলের শিকার। মনুষ্য বর্জ্য আর কলকারখানা দূষিত বর্জ্যে প্রায় সবকটি খালের পানি নষ্ট হয়ে গেছে। বংশ বিস্তার করছে মশা। আশেপাশে বসবাসকারী মানুষ মশাবাহিত রোগ সহ ভুগছে নানা ধরনের স্বাস্থ্য সমস্যায়। ঢাকা মহানগরীর যত খাল রয়েছে সেগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা ওয়াসার। এখনই সময় এসেছে জলাশয় সমূহের পরিচর্যা করে অস্তিত্ব টিকিয়ে রাখা। বর্তমানে ঢাকা শহরে যে পরিমাণ জলাভূমি থাকার প্রয়োজন, আসলে সেই পরিমাণ জলাভূমি নেই, এবং এটার সাথে আমাদের একটা সম্পর্ক আছে। বিকজ ঢাকা শহরে পানি সরবরাহ ব্যবস্থার সাথে ঢাকা ওয়াসা সম্পৃক্ত। প্রায় 87 ভাগ পানি এবং বর্তমানে 76 ভাগ পানি আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করে সাপ্লাই দিই, এবং মাত্র 22% আমরা সারফেস ওয়াটার ট্রিটমেন্ট করি। যদিও আমরা এগোচ্ছি সারফেস ওয়াটার ট্রিটমেন্টের দিকে, কিন্তু এই যে জলাভূমিগুলোর অবস্থা, এটা কিন্তু আমাদের একটা বিরূপ প্রতিক্রিয়া এটার উপরে হচ্ছে আমাদের পানি সরবরাহ ব্যবস্থায়। যে 1940 আমি বলবো বা তারও একটু পর থেকে আস্তে আস্তে আমাদের খালগুলোকে ধ্বংস করা হয়েছে। এটা অবশ্য মনুষ্য ব্যবহারেই করেছে, এবং তাতে কি হয়েছে যে আমাদের যে ন্যাচারাল ড্রেনেজ সিস্টেমটা সেটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ ৬৫টা খালের মধ্যে বর্তমানে আমরা মাত্র ২৬টা খালের হদিস পাচ্ছি, এবং সেই ২৬টা খালও আংশিক দখল বা বেদখল, যেটা আপনারা মাঝে মাঝেই দেখেন যে ঢাকা ওয়াসার থেকে আমরা ড্রাইভ দিয়ে সেগুলোকে দখলমুক্ত করি, এবং দখলমুক্ত করার পর খালগুলোকে খাল অবস্থায় রাখার জন্য কিছু সিভিল ওয়ার্কস বা কিছু উন্নয়নমূলক কাজ করি, যাতে করে খালগুলোকে আর পুনর্দখল না হয়। ২০০০ সালে কিন্তু জলাশয় অ্যাক্ট চালু করা হয়েছে। জলাশয় অ্যাক্টে বলা হয়েছে যে জলভূমিগুলা, অর্থাৎ পুকুর, ডোবা, খাল, বিল, এগুলো শহরের মধ্যে যেই অবস্থায় আছে সেই অবস্থায়, এর প্রকৃতিকে পরিবর্তন করা চলবে না। কিন্তু তারপরেও যদি দেখেন ২০০০ সালের পরে কিন্তু যথেষ্ট পরিমাণ খাল বিলকে ভরাট করে ফেলা হয়েছে। আমাদের ক্ষেত্রে যদি বলেন যে পানি সরবরাহ, আমরা যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার এক্সট্রাক্ট করি, এখন এটা ইকোলজিক্যালি নো মোর ভায়াবল। কেন? বা ইকোলজিক্যালি এটা ইনব্যালেন্স কেন? তার কারণ হচ্ছে যে ন্যাচারাল ওয়েতে আন্ডারগ্রাউন্ড ওয়াটারগুলোকে রিচার্জ হওয়ার কথা। কিভাবে? বৃষ্টির দ্বারা, বর্ষার পানির দ্বারা। এমনকি এই সমস্ত রিটেইনার, ওয়াটার রিটেইনার যারা, অর্থাৎ পুকুর, ডোবা, খাল, এরাও কিন্তু আমার রিচার্জিংয়ে একটা রোল প্লে করে। তো যেহেতু ডোবা নেই, যেহেতু পুকুর নেই, আপনি যদি ইতিহাস দেখেন ঢাকা শহরে, এখন যেটাকে ওল্ড ঢাকা বলি, সেখানে প্রচুর পরিমাণে কিন্তু পুকুর ছিল, এবং সেগুলো কিন্তু আমাদের লাইভলিহুডেরই একটা পার্ট ছিল, কারণ ওই পুকুরগুলো থেকে মানুষ গোসল করতো, পানি নিত। তো সেগুলো কিন্তু এখন ভরাট করে বিল্ডিং করা হয়ে গেছে। অতএব এটাকে আমাদের সচেতনতার মাধ্যমে, আইনের মাধ্যমে বন্ধ করতে হবে। তা আইনের মাধ্যমে যদি বলেন, তাহলে তো আমি বললাম এই ২০০০ সালের অ্যাক্ট তো আছেই, কিন্তু এটা প্রয়োগ ততটা নেই। কাজে আমাদেরকে প্রয়োগকে নিশ্চিত করতে হবে এবং গণসচেতনতা বৃদ্ধি করতে হবে।
ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাচ্ছে, ফলে অচিরেই দেখা দেবে সুপেয় পানির সমস্যা। পাশাপাশি ভূমিকম্পের আশঙ্কা তো আছেই। জলাভূমি হ্রাসের কারণে ঢাকার জলীয় বাষ্পের হার কমে যাচ্ছে, ফলে রাস্তাঘাটে ধুলাবালির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং একই সাথে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, যার ফলে নগরবাসী আক্রান্ত হচ্ছে শ্বাসকষ্ট, চর্ম, ফুসফুসের রোগ সহ নানা জটিল ব্যাধিতে। বিশেষ করে এই জলাভূমির আশেপাশে যেসব বাসস্থান গড়ে উঠেছে, যেগুলো বস্তি বা ইমারত আছে, সেখানকার ময়লা পানি যদি পান করে এবং পানি যদি খাবারের সাথে যায়, অথবা যদি আমরা দেখা যায় যে এই পানিতে যেসব মাছ থাকে, সেই মাছও অনেক সময় খেয়ে এই দূষিত পানি পেটে গিয়ে অনেক ধরনের অসুখ করতে পারে। এর মধ্যে পানিবাহিত রোগটা সবচেয়ে অন্যতম। এর মধ্যে ডায়রিয়া এবং আমাশয় এবং ডায়রিয়ার বিভিন্ন ভাইরাস, ব্যাকটেরিয়া আক্রান্ত হতে পারে এবং শিশুরা বেশি আক্রান্ত হয়, তবে যে কোনো বয়সের মানুষ আক্রান্ত হতে পারে। এছাড়া আরও পানিবাহিত রোগ যেমন টাইফয়েড, আমরা জানেন একটি অন্যতম প্রধান অসুস্থ রোগ। এছাড়া জন্ডিস, কিছু কিছু জন্ডিস আছে পানিবাহিত রোগ, হেপাটাইটিস এ এবং ই, এটাও একটা পানিবাহিত রোগ। পরোক্ষভাবেও অনেকভাবে এটা বায়ু দূষণ করতে পারে। এই ময়লা পানি অনেক সময় গ্যাস হয়ে যায় এবং অনেক বিষাক্ত গ্যাস, যেমন কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড, এগুলা উদ্গত হয় এই ধরনের ময়লা পানি থেকে এবং সেটা বায়ুতে গিয়ে বায়ু দূষণ হয়ে বিভিন্ন জায়গায়, বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের এটা শ্বাসযন্ত্রে সংক্রমণ করতে পারে এবং এর থেকে হাঁপানি, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া, নিউমোকনিওসিস এই ধরনের রোগ এইখান থেকে হতে পারে। তো কাজেই এই ধরনের জলাশয় যাতে পরিষ্কার থাকে এবং জীবাণুমুক্ত থাকে, সেদিকে আমার মনে হয় সরকার প্রত্যেকেই নজর দেওয়া উচিত। আবার জলাভূমি কমে যাওয়ায় সয়েল স্ট্রাকচার দুর্বল হচ্ছে। হুমকির সম্মুখীন হাই রাইজ বিল্ডিংগুলো স্বল্প মাত্রার ভূমিকম্পে ঘটে যেতে পারে বড় ধরনের বিপর্যয় যে কোনো সময়। প্রথমত ঢাকা শহরের যে পানির সাপ্লাই কি ভূপরস্থ কি ভূগর্ভস্থ, দুটো ক্ষেত্রেই কিন্তু এই যে খাল বিল, নদী নালা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন সারফেস ওয়াটারটা আমরা কিছু কিছু ব্যবহার করি, অধিকাংশ ক্ষেত্রে খাওয়ার জন্য ভূগর্ভস্থ পানি ব্যবহার করি। যদি আমরা এই সারফেস ওয়াটারটা না থাকে, তাহলে ভূগর্ভস্থ পানির স্তরও এই পর্যায়ে থাকবে না। সুতরাং ভূগর্ভস্থ পানির স্তর রাখার জন্য হলেও উপরের যে জলাভূমিগুলো সেগুলা রাখতে হবে। এখন এই যে জলাভূমিগুলো যদি না থাকে, তাহলে ভূগর্ভস্থ পানিও যেমন পাবো না, ভূপরিস্থ পানি পাবো না, এক। সেকেন্ডলি, ঢাকা শহরের যে তাপমাত্রা যেটা আছে, সেই তাপমাত্রাটা যে অবস্থায় আছে, এই অবস্থা রাখার জন্যও কিন্তু আপনার এই জলাভূমিগুলো দরকার আছে। যদি এই জলাভূমিগুলো যদি না থাকে, তাহলে কিন্তু ঢাকা শহরের তাপমাত্রা আরও অনেক বেড়ে যাবে। ঢাকা শহরের আর্দ্রতার কথা যদি বলেন, ঢাকা শহরের আর্দ্রতাটাও এই পর্যায়ে থাকবে না যদি ঢাকা শহর বা আশেপাশে যে জলাভূমি যেগুলো আছে সেগুলো যদি না থাকে। তাছাড়া এখানকার যে জীববৈচিত্র্য যেটা আছে, যে জীববৈচিত্র্যটা হয়তো আমরা এতটা উপলব্ধি করি না, এটাও কিন্তু আর থাকবে না। এছাড়াও নান্দনিকতার দিক থেকেও আপনি দেখেন যে ঢাকা শহরে কিংবা শহরের বাইরে যেখানেই একটু ভালো পানি আছে, সেখানেই কিন্তু অসংখ্য মানুষ ছুটে যায় একটু দেখার জন্য, চোখটা জোড়ানোর জন্য, তার ভালো লাগার জন্য। সুতরাং আমাদের যদি ভালো থাকতে হয়, তাহলে এই যে ঢাকা শহরের যে জলাভূমি যেগুলো আছে, সেগুলোকে অবশ্যই রাখতে হবে। জনবহুল ঢাকায় বেশ কয়েকটি পুকুরের মধ্যে অধিকাংশই ব্যবহার অনুপযোগী। তার মধ্যে অন্যতম পুরনো ঢাকার শিক্ষাটুলি পুকুর। শত বছরের এই পুকুরটি দীর্ঘদিন ধরে মানুষ ব্যবহার করে আসছিল। এই পুকুরটি এলাকার জলাবদ্ধতা নিরসনে সহায়তা ও ভূগর্ভস্থ পানির পুনর্ভরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। আশেপাশের অসংখ্য মানুষ পুকুরটিতে গোসল, ছেলেমেয়েরা সাঁতার শেখা সহ নিত্য প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করত, কিন্তু এখন সেটি নিতান্তই একটি ময়লা ও দূষিত পানির আধার। অপরদিকে কর্তৃপক্ষের সুব্যবস্থাপনায় একটি ক্লিন ওয়াটার বডি গুলশান লেডিস ক্লাব দিঘি পরিবেশ রক্ষার পাশাপাশি ক্লান্ত মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলার অন্যতম জায়গা। দিঘিটিকে কেন্দ্র করে চারপাশে গড়ে উঠেছে সবুজ বেষ্টনী ও বন্যপ্রাণীর অভয়াশ্রম। রাজধানীর অভিজাত এলাকাসমূহের মানুষের স্বস্তির নিঃশ্বাস ফেলার অন্যতম স্থান হিসেবে বিবেচিত ধানমন্ডি লেক।
কর্তৃপক্ষের যতটা নজর দেওয়া উচিত ছিল লেকের প্রতি, তার চেয়ে বেশি সুনজর পড়েছে লেকের পাড়ের প্রতি। নগরায়নের নামে অপমৃত্যু ঘটে চলেছে উত্তরার জলাভূমিগুলো। যখন তখন নানান অজুহাতে ভরাট হয়ে যাচ্ছে জলাধার, ক্রমেই রং হারাচ্ছে পরিবেশ। কাগজে কলমে গুলশান লেক অভিজাত হলেও এখন আর আভিজাত্যের ছোঁয়া নেই। ইচ্ছে মতো ময়লা আবর্জনা ও বাসাবাড়ির বর্জ্য মিশে একাকার হয়ে যাচ্ছে লেকের পানির সাথে। যদিও রাজুক বহু আগে অর্থাৎ 1964 সালে এসব জমি অধিগ্রহণ করলেও লেক দখল করে বেশ কিছু অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। ঢাকার সব লেকগুলোর একই অবস্থা, ময়লা আবর্জনা ফেলে আস্তে আস্তে ভরাট করে গড়ে তোলা হয় অবৈধ স্থাপনা। একসময় ঢাকা শহর খাল, বিল এবং আরো কিছু ওয়াটার রিজার্ভার দিয়ে পরিপূর্ণ ছিল, যা পরিবেশের ভারসাম্যকে রক্ষা করত। কিন্তু এগুলোকে ভরাট করে আমরা আমাদের পরিবেশকে ধ্বংস করছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পরিবেশের স্বর্গ বলা হয়ে থাকে, কেননা যেখানেই জলাভূমি রয়েছে সেখানেই জীববৈচিত্র্য বৃদ্ধি পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তার একটি প্রমাণ। এখানকার বিশাল লেকে শুধু মাছ চাষ করা হয় না, এখানে গড়ে উঠেছে অতিথি পাখির মিলন মেলা। জলাভূমি যেখানেই রয়েছে সেখানে জীববৈচিত্র্য বেড়েছে। অর্থাৎ আমরা বলতে পারি এই জলাভূমি যদি সঠিকভাবে ব্যবস্থাপনা করা হয় তবে এই জলাভূমিতে যেমন আমরা মৎস্য চাষ করতে পারি, পাশাপাশি আমাদের যে মাইগ্রেটরি বার্ডস, পাখি, আমরা জানি সাইবেরিয়া অঞ্চল থেকে বিভিন্ন প্রজাতির পাখি আসে। কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে যে কোন কাজটি করলে আমাদের এই জলাভূমিতে আমরা এখানকার যে জীববৈচিত্র্য রয়েছে তাকে সঠিক রাখতে পারবো। আমি যদি এখন কমার্শিয়াল ওয়েতে মাছ চাষ শুরু করি, সেখানে যে মাছের যে খাদ্য দেওয়া হয় বা যেই সমস্ত কেমিক্যাল দেওয়া হয় সেগুলি কিন্তু আবার মাইগ্রেটরি বার্ডকে আসার বাধা দিবে। সেইগুলি কিন্তু বিভিন্ন যে জলজ উদ্ভিদ রয়েছে, প্লাঙ্কটন এবং অন্যান্য শ্যাওলা জাতীয় যে উদ্ভিদ রয়েছে সেগুলিকে ধ্বংস করবে। তাহলে আমাদেরকে খুব ন্যাচারালভাবে এই জলাভূমিকে প্রোটেক্ট করতে হবে বা সংরক্ষণ করতে হবে এবং এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তবে করে এটার জীববৈচিত্র্য, যে সকল প্রজাতি ফোনা, যে সকল প্রাণী হারিয়ে যাচ্ছে বা যে সকল উদ্ভিজ্জ হারিয়ে যাচ্ছে সেগুলি হারিয়ে যাবে না এবং মাইগ্রেটরি বার্ড প্রতি বছর সুন্দরভাবে আসবে। ঢাকা শহরে দিন দিন জনসংখ্যা বাড়ছে। বিপুল জনসংখ্যার জন্য জলাভূমির প্রয়োজন ছিল বেশি, কিন্তু জলাভূমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। জলাভূমি রক্ষায় হাতির ঝিলের উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে ঢাকার বৃহত্তম একটি খালকে যেমন পুনর্জীবন দেওয়া হয়েছে, নগরের শোভাও বর্ধিত হয়েছে। হাতির ঝিল প্রকল্প ঢাকার জন্য নতুন এক আকর্ষণ। হাতির ঝিলের সাফল্য ঢাকার অনেক হারিয়ে যাওয়া খাল বা জলাশয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এই প্রকল্প প্রথমে হাতে নেয় ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকার। এরপর শেখ হাসিনা বর্তমান সরকার কাজটাকে এগিয়ে নিয়েছে। শুধু তাই নয়, প্রকল্পটিকে সুন্দর করা সহ সাধারণ মানুষের বিনোদন ও ব্যবহারের উপযোগী করার কাজটি হয়েছে এই সরকারের আগ্রহে। এটি একনেক ছাড় পায় 2008 সালে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ঢাকা ওয়াসা, এলজিইডি এবং বাংলাদেশ সেনাবাহিনীর 16 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করে। এতে পরামর্শক প্রতিষ্ঠান ছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। হাতির ঝিল প্রকল্পের প্রকৌশলগত চ্যালেঞ্জ ছিল অনেক, এখনো আছে। একটা বড় চ্যালেঞ্জ হলো এর পানি ময়লা আবর্জনা মুক্ত বিশুদ্ধ রাখা, মনুষ্য বর্জ্য মেশা বন্ধ করা, যে পানি ধানমন্ডি, কলাবাগান, বরিবাগ, গ্রিন রোড এলাকা থেকে এসে এই ঝিলে পড়ে তা বন্ধ করা। একে রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব সরকারের, তবে সাধারণ মানুষ সহযোগিতা না করলে এটি কখনোই সম্ভব নয়। রূপকথার মতো মায়াবী আলোয় মানুষ ভিড় করে হাতির ঝিল প্রকল্প এলাকায়। স্বচ্ছ পানির শীতের মৃদু বাতাসে হালকা আলোড়ন সিঙ্গাপুর, সিডনি, লন্ডন বা প্যারিসের পাশে দাঁড়ানোর মতো একটি ল্যান্ডমার্ক তৈরি হলো আমাদের প্রিয় নগরী ঢাকার ভেতরে।
ঢাকা মহানগরীর যত খাল রয়েছে সেগুলো দেখভাল করার দায়িত্ব ঢাকা ওয়াসার। এখনই সময় এসেছে জলাধার সমূহের পরিচর্যা করা, ঢাকা মহানগরীর যত জলাশয় প্রয়োজন তা নিশ্চিত করা, নতুবা ভূগর্ভস্থ পানি ও মাটির স্তর ঠিক থাকবে না, পরিবেশ বিপর্যস্ত হবে, বিপন্ন হবে জনজীবন। ঢাকার পরিবেশ সুস্থ ও সুন্দর থাকলে সুস্থ থাকবে বাংলাদেশ। সুতরাং ঢাকাকে বাঁচিয়ে রাখতে হলে যেসব জলাধার রয়েছে সেগুলোকে টিকিয়ে রাখতে হবে। আর এই দায়িত্ব শুধু সরকার কিংবা পরিবেশবাদী সংগঠনগুলোর একার নয়। আমাদের একটু সচেতনতায় টিকিয়ে রাখতে পারে ঢাকার পরিবেশ, নিশ্চিত করবে সুস্থ জীবন।